সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। পাকিস্তান কি আবারও ইতিহাসের সবচেয়ে কঠিন কূটনৈতিক প্রশ্নের সামনে দাঁড়িয়ে? যে পাকিস্তান কয়েকদিন আগে ইরান এবং আমেরিকার মধ্যে মধ্যস্থতা করলো এবং কি কূটনৈতিক বিরাট সম্মান এবং গুরুত্বপূর্ণ আসন অর্জন করলো সারা বিশ্বে, কি আস্থা! সেই পাকিস্তান এখন কি ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যাবে সৌদি আরবের পক্ষে, নাকি কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে মুসলিম বিশ্বের স্বার্থ, পাকিস্তানের নিজের স্বার্থ, আঞ্চলিক এবং আন্তর্জাতিক অর্থনীতি, বিশেষ করে তেলের বাজারের দিক তাকিয়ে এমন কোনো পদক্ষেপ তারা নেবে যে কারণে ওই যে সাপও মরে আবার লাঠিও ভাঙে না, এরকম কিছু হবে? সৌদি আরবের পক্ষে যদি পাকিস্তান যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে ইরান এবং আমেরিকার সংঘাতে যে মধ্যস্থতাকারীর ভূমিকা ছিল সেই পরিচয় পাকিস্তানের হারিয়ে যাবে কিনা, এ প্রশ্নও কিন্তু এখন বড় হয়ে দেখা দিয়েছে। আর পাকিস্তান যদি সৌদি আরবের পক্ষে যুদ্ধে নামে, তাহলে কি মুসলিম বিশ্ব দুই ভাগে বিভক্ত হবে? এই অবস্থায় ভারতের অবস্থান কি হবে? এছাড়া যে বেলুচিস্তান নিয়ে পাকিস্তান খানিকটা সংকটে, সেই বেলুচিস্তান নিয়ে কি আরো বেশি সংকট গভীর হবে কিনা পাকিস্তানের সামনে? সুপ্রিয় দর্শক, আজকে আবেগ নয়, কৌশল, ভূ রাজনীতির বাস্তবতা এবং আঞ্চলিক সমীকরণ এবং এই মুহূর্তে প্রকৃতপক্ষে কি ঘটছে, এ সমস্ত আলোকেই আজকের ইনসাইটে আমি আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা সঙ্গে থাকবেন। আমি আপনাদেরকে আগেই বলে রাখি, এই বিষয়টা কিন্তু মূলত মধ্যপ্রাচ্যের যে সংঘাত, এই কেন্দ্রিক আলোচনা হবে না। এর গুরুত্বপূর্ণ একটা পোরশন থাকবে আমাদের দক্ষিণ এশিয়ায় বা দক্ষিণ পূর্ব এশিয়ায় কি প্রভাব পড়তে পারে, পাকিস্তান, বেলুচিস্তান, ভারত, এখানে কি প্রভাব পড়তে পারে, বাংলাদেশের তেলের বাজার, অর্থনীতি, শ্রম বাজার, এতে কি প্রভাব পড়তে পারে, এ সমস্ত নিয়েও ডিপ আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনায় ঢুকে পড়ি। আমি এই আলোচনার প্রথমেই বলেছিলাম যে পাকিস্তান কি আবারও ইতিহাসের সবচেয়ে কঠিন কূটনৈতিক প্রশ্নের মুখে দাঁড়িয়েছে কিনা। কি সেই প্রশ্ন? ইরান এবং আমেরিকার ভেতরে যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল পাকিস্তান এবং সারা বিশ্বে যে সুনাম, সুখ্যাতি, সম্মান অর্জন করেছিল, সেই সম্মানটুকু ধরে রাখতে পারবে কিনা। অর্থাৎ তারা যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল এবং আমেরিকা, ইসরায়েল আর ইরানের মতো তিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিশালী দেশ, এই শক্তিশালী তিন দেশের যুদ্ধ বন্ধ করার ব্যাপারে যে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করলো, চেষ্টা চালালো এবং ভূমিকা পালন করলো, সেই পরিচয়টা কি পাকিস্তান এখন মুছে দেবে কিনা? ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে, মারাত্মক উত্তেজনা তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে এই প্রশ্নের জবাব খুঁজতে হবে সর্বপ্রথমে। আমি এখানে এক বাক্যে প্রথমে একটা উত্তর দিয়ে ফেলতে চাই, সেটি হচ্ছে এই: পাকিস্তান যদি সৌদি আরবের পক্ষে ইয়েমেনের সাথে যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে সেই মধ্যস্থতাকারী হিসেবে যে সুনাম, সুখ্যাতি অর্জন করেছিল, যে সম্মানজনক একটা আসন পাকিস্তান বিশ্ব অঙ্গনে পেয়েছিল, সেটা হারাবে। আমার ব্যক্তিগত মতামত, আমার বিশ্লেষণ এটা। এখন প্রশ্ন হচ্ছে যে এটা হারাতে চায় কিনা পাকিস্তান, বা হারানো উচিত হবে কিনা, কি করবে পাকিস্তান এই অবস্থায়? এই প্রশ্নের জবাবে আমি বলবো যে যখন বিরাট ত্রিমুখী সংঘাত ইরান, ইসরায়েল, আমেরিকা, তখন যদি পাকিস্তান কূটনৈতিক উদ্যোগ নিতে পারে, তাহলে এখনো পাকিস্তানের সেই পথে হাঁটা উচিত। এবং এখানে পাকিস্তান একা না, পাকিস্তান কাতারকে সঙ্গে নিক, তুরস্ককে সঙ্গে নিক, মিশরকে সঙ্গে নিক, বা মধ্যপ্রাচ্যের আরো যে সমস্ত দেশ আছে তাদের সঙ্গে নিক, সর্বোপরি পাকিস্তান চীনের সাহায্য নিক। চীন তো তার সবচেয়ে বিশ্বস্ত, কাছের, ঘনিষ্ঠ মিত্র। চীনের সাথে তার বাণিজ্যের সম্পর্ক, চীনের সাথে তার নিরাপত্তার সম্পর্ক, চীনের সাথে তার সীমান্তের সম্পর্ক, চীনের সাথে তার আঞ্চলিক ভূ রাজনীতির কৌশলগত সম্পর্ক, চীনের সাথে তার আন্তর্জাতিক বলয়ের সম্পর্ক। চীনের সাহায্য নিক,
সৌদি আরবও চীনকে সমীহ করে, মানে চীনের সাথে সৌদি আরবেরও সম্পর্ক ভালো আছে। সেক্ষেত্রে এই মুহূর্তে কোনো মতেই পাকিস্তানের উচিত হবে না সৌদি আরবের পক্ষে দাঁড়িয়ে ইয়েমেনের হুতিদের সাথে যুদ্ধে জড়িয়ে যাওয়া। এই জায়গায় পেছনের কথা একটু বলে আসি, কেন ইয়েমেনের হুতিদের সাথে পাকিস্তানের যুদ্ধে জড়িয়ে যাওয়ার প্রশ্ন আসছে। পাকিস্তানের যুদ্ধে জড়িয়ে যাওয়ার প্রশ্ন আসছে এই কারণে, আপনারা সবাই জানেন, আমি কম বেশি বলেছি আমার টক উইথ সিরাজ এই চ্যানেলে, এখানে বলা হয়নি, একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ইরানের সর্বোচ্চ নেতা মারা যাওয়ার পর যে দাফন এবং জানাজা অনুষ্ঠান হলো, তাতে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের বা ইয়েমেনের সরকারি কর্মকর্তা, যেটা হুতি সমর্থিত সরকার, তাদের অনেক কর্মকর্তাকে জানাজা দাফন অনুষ্ঠানে ইরান বিমান পাঠিয়ে নিয়েছিল। যেদিন বিমান পাঠিয়ে নিতে এসেছিল সেদিনও ইরানের বিমানে হামলার জন্য সৌদি আরবের পক্ষ থেকে বিমান উড্ডয়ন করা হয়েছিল, যুদ্ধ বিমান। আবার যেদিন ইরান থেকে তাদের ইয়েমেনে পৌঁছে দিয়েছে সেদিন ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব হামলা চালিয়েছে। তখন এই বিষয়টাকে আসলে ইয়েমেনের হুতি যোদ্ধারা বা আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত যে সরকার, তারা পছন্দ করেনি। তারা বলেছিল যে সৌদি আরব যদি এইগুলো করে তাহলে সৌদি আরবের বিরুদ্ধে আমরা হামলা চালাতে বাধ্য হব। এবং ইয়েমেন কিন্তু সৌদি আরবের আভা বিমানবন্দরে একটা হামলাও চালিয়েছিল। এরপরে যেহেতু সৌদি আরব এবং ইয়েমেনের ভেতরে যুদ্ধবিরতি হয়েছে 2021 সালে, যুদ্ধ নেই এবং দুটোই প্রতিবেশী মুসলিম দেশ, সেক্ষেত্রে এখন সৌদি আরবের পক্ষ থেকেই আসলে ইয়েমেনের উপর থেকে আকাশপথের, স্থলপথের এবং নৌপথের অবরোধ তুলে নেওয়া উচিত ছিল, কিন্তু সৌদি আরব তা নেয়নি। এই প্রেক্ষাপটে এখন এমন সময় এই চাপ সৃষ্টি করেছে, এমন একটা কৌশল অবলম্বন করেছে ইয়েমেনের হুতিরা, যে বলেছে যে সৌদি আরব যদি ইয়েমেনের উপর থেকে অবরোধ প্রত্যাহার না করে, অবরোধ তুলে না নেয়, তাহলে আমরাও বাব আল মানদেব প্রণালীতে অবরোধ দিলাম, সৌদি আরবের কোনো জাহাজ চলাচল করতে পারবে না। শুধু তাই না, সৌদি আরবে কোনো জাহাজও যেতে পারবে না। এরপরে মুশকিল হয়েছে, সৌদি আরব বলেছে যে তারা হুতিদের এই বিষয়টা প্রতিরোধ করবে, প্রতিহত করবে, তার মানে সংঘাতে জড়িয়ে পড়বে। পরিস্থিতি এরকম। গত 2-3-4 দিনের এই সমস্ত নানান পয়েন্ট আলোচনা, ভেতরে ভেতরে অনেক জল্পনা, অনেক কিছু গড়াপিটা হচ্ছে। এর ভিতরে আজকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছে। সম্ভবত এই বিবৃতিটাই একটা ঝামেলার কারণ হয়ে গেল। এই বিবৃতিতে পাকিস্তান নিন্দা জানিয়েছে ইয়েমেনের, আবার উদ্বেগ প্রকাশ করেছে যে সৌদি আরব যদি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে খুব সমস্যা হবে। এটা ভালো, কিন্তু নিন্দা জানিয়েছে ইয়েমেনের, এটাও ভালো। পরে হুমকি দিয়েছে ইয়েমেনকে যে যদি হুতিরা পাকিস্তানের জাহাজে হামলা চালায় তাহলে ইয়েমেনের বিরুদ্ধে, হুতিদের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধে জড়িয়ে যাবে। এই জায়গাটাই প্রশ্ন হচ্ছে, ইয়েমেনের হুতিরা এই যে বাব আল মানদেব প্রণালী আটকে দিল, কেন আটকে দিল? এটা পাকিস্তানের দেখা উচিত। সে তো মধ্যস্থতাকারী দেশ এবং আঞ্চলিক প্রভাবশালী দেশ। মুসলিম বিশ্বে পাকিস্তানের বিরাট একটা অবস্থান আছে। চীনের সাথে তার এত সম্পর্ক, কেন এই ব্যাপারে সাহায্য নিচ্ছে না চীনের? তারা সাহায্য নিক, তা না করে কেন তারা ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে হুমকি দিচ্ছে? এই যখনই হুমকি দেবে তখন তো হুমকি পাল্টা হুমকি থেকেই তো সংঘাত ডেকে আনে। এবং বাব আল মানদেব প্রণালীতে যদি পাকিস্তান সৌদি আরবের হয়ে হুতিদের বিরুদ্ধে লড়াই করে, তা আলটিমেটলি হুতিদেরকে সৌদি আরবের বিরুদ্ধে এবং পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে হবে। সে অভিজ্ঞতা কিন্তু তাদের আছে। 2015 সাল থেকে হুতির যে যুদ্ধটা করে আসছিল, সেই যুদ্ধটা করে আসছিল মূলত সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিরুদ্ধে। সেই আরব জোটে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর, জর্দান, এই সমস্ত দেশ ছিল। এখন সৌদি আরব আর পাকিস্তানের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে করবে, কিন্তু এখানে বড় কিন্তু হচ্ছে, সেই যুদ্ধের কারণে একেবারে মুসলিম উম্মাহ বলতে যেটা, সেটা ধ্বংস হয়ে যাবে। মুসলিম বিশ্বে বিরাট ফাটল ধরবে। ইরান এবং আমেরিকা যখন যুদ্ধে, তখন নতুন করে সৌদি আরব আর ইয়েমেন যদি যুদ্ধে জড়িয়ে যায়, সেই যুদ্ধের ডাইমেনশন ছড়িয়ে পড়বে অন্যরকম ভাবে এবং সেই যুদ্ধের